দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে মুক্তবাজারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি অন্তরা সরকার অর্থী। বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি অর্থনৈতিক করিডোর তৈরির বিষয়ে প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই বৈঠকে এই প্রস্তাব আসে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং কৌশলগত অংশীদারিত্বের বিষয়েও আলোচনা হয়েছে দুই নেতার বৈঠকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন এসব তথ্য। চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন সফরের শেষ দিন শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক রাজকীয় অট্টালিকা গ্রেট হলে তিনি বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এতে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, নদ নদী ব্যবস্থাপনা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সফরে মোট 17টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে দুই দেশের সরকারের 13টি, বিডার সাথে 3টি ও রাজনৈতিক দলের মধ্যে একটি। আমাদের এই দ্বিপাক্ষিক আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। তার মাঝে 13টি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মাননীয় প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন গভর্নমেন্টের মিনিস্ট্রি সিগনেচার হয়েছে। 3টি হয়েছে বাংলাদেশের বিডার সাথে একটি জয়েন্ট কমিউনিকে, যেটাকে আমরা বাংলায় বলি যৌথ ইশতেহার প্রণীত হচ্ছে। সেখানে 16টি পয়েন্ট থাকবে। মাহাদি আমিন বলেন, মায়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাণিজ্যিক করিডোরের প্রস্তাব দিয়েছেন চীন। এছাড়া আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতেও পাশে থাকবে। প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের সাথে সরাসরি আলোচনায় অংশ নিতে বাংলাদেশকে চীনা সহযোগিতার অব্যাহত থাকার কথাও জানান তিনি। আমরা সবাই জানি রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এ বিষয়ে সামনে আলোচনা শুরু করব। এদিন চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মিউজিয়াম পরিদর্শন ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রিয়েটিভ ইকোনমির জন্য দেশে আলাদা প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেট বিষয়ক এক আলোচনায় একথা বলেছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক পরিস্থিতির নানা চ্যালেঞ্জ সামনে রেখেই বাজেট প্রস্তুত করা হয়েছে। রাজধানীর ফার্মগেটে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের যৌথ আয়োজনে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও ভূরাজনৈতিক বাস্তবতায় বাজেটের প্রভাব নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রায় 72% মানে ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি ট্যাক্স দিতে হয়। আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা যদি একটুখানি ট্যাক্স কমিয়ে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ক্যাপিটাল ইনভেস্টমেন্টের দিকে ঠেলে দেন। গ্লোবালি আপনি জানেন যে এখন ইনফ্লেশন ইজ গেটিং হাই বিকজ অফ ইউএস অ্যান্ড ইরানের যে যুদ্ধ, সেটার কারণে, এবং আনস্টেবল হয়ে গেছে কিন্তু সাপ্লাই অফ দ্য এনার্জি। আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, সরকারের ঋণ নির্ভরতা বাড়াতে থাকলে ভবিষ্যতে জাতীয় রাজস্ব বোর্ডের আদায়কৃত করের তুলনায় বেশি সুদ গুনতে হবে সরকারকে। প্রস্তাবিত বাজেটের বাস্তবায়ন সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। এই এত বড় বাজেটের আমরা বলছি 3.6% হচ্ছে জিডিপি ঘাটতি। হ্যাঁ, 5% মতো হচ্ছে, যে আমি ছাত্রদের জন্যই বলছি যে এখানে আমরা বলি এটা অ্যাকসেপ্টেবল। 6.5-এর জন্য জিডিপির কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট লাগে বলেন? এটা বই পুস্তকে লেখা আছে, অর্থনীতি সায়েন্সে, কমার্সে, বিজনেস সায়েন্সে লেখা আছে। মিনিমাম 32 or above of the
ইনভেস্টমেন্ট লাগে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক অঙ্গনের চ্যালেঞ্জ এবং জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটটা করতে হয়েছে 1.5 মাসের মধ্যে। চেষ্টা করেছি আমরা সব প্রেক্ষাপট চিন্তা করে একটি বাজেট এমন সময় যেখানে অর্থনীতি ভঙ্গুর, যেখানে বিশ্ব পরিস্থিতি যুদ্ধ বিগ্রহ চলছে, এর মধ্যে বাজেট। অর্থমন্ত্রী আরও বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা উন্নয়নের পরিসংখ্যান তখনই অর্থবহ হবে যখন তার সুফল সাধারণ মানুষের জীবনে প্রতিফলিত হবে। উন্নয়নের সুবিধা জনগণের কাছে পৌঁছাতে না পারলে সেই উন্নয়নের প্রকৃত মূল্য থাকে না বলেও মন্তব্য করেন তিনি। রাজস্ব আহরণ বাড়াতে করের আওতা সম্প্রসারণ এবং কর ব্যবস্থায় সংস্কারের কথা বলা হলেও এখনও কর জিডিপি অনুপাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ। একই সঙ্গে কর ফাঁকি, রাজস্ব অপচয় এবং ভ্যাটের বোঝা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কর ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত ও কার্যকর করতে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন সেই আলোচনায় সামনে এনেছে সিপিডি। দেশে রাজস্ব আহরণের প্রয়োজনীয়তা বাড়লেও কর আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের কর জিডিপি অনুপাত সবচেয়ে কম। সংস্থাটি বলছে কর ব্যবস্থায় ন্যায় বিচার নিশ্চিত করতে রাজস্ব ফাঁকি কমানো, কর প্রশাসনে জবাবদিহিতা বৃদ্ধি এবং প্রত্যক্ষ করের অংশ বাড়ানো জরুরি। সকল শ্রেণী এবং পেশার মানুষের জন্য বাজেটে কিছু না কিছু সুযোগ থাকবে, এটা আমাদের প্রত্যাশা থাকে। কিন্তু যে জিনিসটা আমরা মাঝে মাঝে আলোচনা করি না, এই যে বাজেট প্রস্তাবে এই ধরনের জিনিসগুলো থাকে, কিন্তু একসাথে এটাও থাকে যে এই ধরনের প্রস্তাবনাগুলো কখনো কখনো এক শ্রেণীর জন্য সহায়তামূলক হয়, আবার আরেক শ্রেণীর জন্য সাংঘর্ষিক হয়। যার উপরে এত বড় একটা করের বোঝা আছে তাকে সেটি সক্ষমতা তৈরি করার দায়িত্ব তো রয়েছে। সেই জায়গাতে কি কি জিনিস আমাদের করার দরকার সেটা আমাদের দেখার দরকার। আমাদের ডাইরেক্ট ট্যাক্সের কন্ট্রিবিউশন কেন 35%, হোয়াই নট দিস ইজ মোর দ্যান 50%, সেই জায়গাগুলোতে আমাদের একটু কাজ করা দরকার। সংলাপে সিপিডি কয়েকটি সুপারিশও তুলে ধরে। এর মধ্যে রয়েছে কর অব্যাহতি ও প্রণোদনার পর্যালোচনা, কর ফাঁকি ও অবৈধ অর্থ পাচার রোধ, সামাজিক সুরক্ষা খাতে রাজস্ব ব্যয় বৃদ্ধি এবং ভ্যাট ব্যবস্থার প্রভাব নিয়মিত মূল্যায়ন। আপনি তো 6 লাখ কোটি টাকার মাথায় একটা ঝামেলা নিয়ে বসেই আছেন, সেখানে আমরা ভীত। আমাদের মধ্যে একটা থোপ পড়া ধরেছেন, তাহলে আমাদের কাছে মনে এটা কি পলিটিক্যালি ইউজ হবে? এটার দায় কি আমাদেরকে নিতে হবে আবারও আগের মতো? ব্যাংক থেকে টাকা নিতে বলবে 15% ইন্টারেস্ট রেট, ওই 15% ইন্টারেস্ট রেট দিয়ে টাকা নিবে, ও জিন্দেগিতে টাকা ফেরত দিবে না। তো সুতরাং এই অবস্থার মধ্যে অন্তত আমাদের বেঁচে থাকার সংগ্রামে যেখানে লিপ্ত সেই জায়গাটাতে আমাদের সহযোগিতা করেন। আলোচনায় অংশ নেওয়া অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলেন রাজস্ব আহরণ বাড়ানোর প্রয়োজন থাকলেও তার বোঝা যেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর না পড়ে। রাজস্ব অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন তারা। এডুকেশন বাজেট, হেলথ বাজেট এবং সোশ্যাল সিকিউরিটি বাজেট as well as climate budget which has increased, which is good. But is it enough? Or do we need to do more? And if we need to do more, where is the revenue going to come from? এক কোম্পানি 10 কোটি 20 কোটি টাকা দিয়ে সফটওয়্যার নেয়, আবার আমাকে ভ্যাটের সফটওয়্যার নিতে হয়। এবার যেটা বলেছে যে কোম্পানি সফটওয়্যার যেটা রাখবে সেটা রাখলে আর ভ্যাটের সফটওয়্যার দরকার হবে না। তো এই ধরনের ইনিশিয়েটিভগুলো আমাদের দরকার টু রিডিউস কস্ট অফ ডুইং বিজনেস। বিশেষজ্ঞদের মতে শুধু রাজস্ব বাড়ানো নয়, বরং কর ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত করাই টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। আর সেজন্য প্রয়োজন কর নীতিতে সংস্কার এবং কার্যকর বাস্তবায়ন। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা করা যায় সরকার তা করবে। সংসদেও এ বিষয়ে আলোচনা করা হবে বলে আশ্বাস দেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাজধানীর গুলশানে সিপিডির উদ্যোগে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন তিনি। নবায়নযোগ্য জ্বালানিতে সুইচ করার ক্ষেত্রে ট্যাক্সকে বড় ব্যারিয়ার হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির উদ্যোগে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত হয় পাকিস্তান সৌর বিপ্লব, জাতীয় বাজেটের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য শিক্ষণীয় শীর্ষক সংলাপ। এতে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ ও নীতিগত সহায়তা বাড়িয়ে টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন নীতি নির্ধারক ও খাত সংশ্লিষ্টরা। আলোচনায় ব্যবসায়ী নেতারা বলেন বিদ্যুতের তুলনামূলক কম দাম এবং নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জামের ওপর উচ্চ শুল্ক থাকায় গ্রাহকরা সোলার বা নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহিত হচ্ছে না। 55% যেটা
আমাদের ইটকল বলেন 55% আমাদের হলো ইলেকট্রিক কনজিউমার ইজ এ ডোমেস্টিক কনজিউমার, এবং তারা কম প্রাইসে ইলেকট্রিসিটি পায়, লাইফলাইন কাস্টমার মোস্ট অফ দ্য কেস। ট্যাক্সেশনটা যদি সবার জন্য ইকুয়াল করে দেয় তাহলে আমাদের একটা বড় ধরনের একটা সমাধান হবে। সংলাপে পাকিস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতের অভিজ্ঞতা তুলে ধরেন রিনিউয়েবল ফার্স্ট এর ম্যানেজার মোহাম্মদ বাসিদ গৌরি। তিনি বলেন, বিদ্যুতের উচ্চ মূল্য, শুল্ক সুবিধা ও জনসম্পৃক্ততার কারণে পাকিস্তানের সৌর বিদ্যুতে প্রায় $13 বিলিয়ন বিনিয়োগ হয়েছে, যার বেশিরভাগই এসেছে সাধারণ মানুষের নিজস্ব অর্থায়ন থেকে। While this solar rush, the whole story that I was telling you about, there was another effort that was happening by the government of Pakistan at that time. And the focus was, and that was trying to put up large-scale utility solar plants. আগের সরকারের মতো নতুন কোনো ক্যাপাসিটি পেমেন্টের চুক্তিতে না গিয়ে নো ইলেকট্রিসিটি নো পে এমন জায়গায় যাওয়া এবং নতুন কোনো এক্সপেনশনে না যাওয়ার কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। ট্যারিফ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে পুরোটাই ভোক্তার উপরে পাস অন করে দেয়া, এই দায়টা নেওয়া ভোক্তার উচিত হবে কিনা, সেই জায়গা থেকে আসলে আমরা বলি যে রিভিউ করার, নতুন করে কোনো ক্যাপাসিটি পেমেন্টের চুক্তিতে না যাওয়া, নো ইলেকট্রিসিটি নো পে এই ধরনের জায়গাতে যাওয়া, নতুন কোনো এক্সপ্যানশনে না যাওয়া। নবায়নযোগ্য জ্বালানিতে লিমিটেড রিসোর্সের মধ্যেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তাই ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় সংসদের চিফ হুইপ। গভর্নমেন্টের লিমিটেড রিসোর্সেস আমাদের জানেন যে সেই লিমিটেড রিসোর্সের মধ্যে এখানে গভর্নমেন্ট টপমোস্ট প্রায়োরিটি দিচ্ছে। কাজে আপনারা যদি যে কেউ আগে আসেন, ইনশাআল্লাহ ইউ উইল গেট দ্য অপরচুনিটি উইল বি প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতকে টেকসই করতে সৌরবিদ্যুৎ সহ নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। সকল ধরনের যারা দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত মুক্ত বাজারে। রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম। সবজি ও ব্রয়লার মুরগির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও বেড়েছে মাছসহ অন্যান্য পণ্যের দাম। বাজারে মূল্যবৃদ্ধিতে বাড়তি চাপ পড়েছে সীমিত আয়ের মানুষের মধ্যে। আবারও অস্থিরতা দেখা দিয়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশ কয়েকটি পণ্যের দাম। কিছু সবজির দাম সহনীয় থাকলেও সরবরাহ ঘাটতির ছুতো দেখিয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বেশ কয়েকটি সবজি। বাজারের পরিস্থিতি খুব খারাপ, মালের দাম বেশি, আমদানি কম। সবজি বাজারে আসলে আছে নিয়ন্ত্রণ আছে, কিছু কিছু ক্ষেত্রে ভাতটি একই মাল এক এক জায়গায় এক এক রকমের। মাছের বাজারও ঊর্ধ্বমুখী। বিক্রেতাদের দাবি, মাছের ডিম ছাড়ার মৌসুম হওয়ায় বাজারে সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে দামে। বেশিরভাগ মাছ ওই ডিম থাকার কারণে মাছ কম। নদীর মাছ, শ্বাসের মাছের থেকে কেজিতে 200-250 টাকা ব্যবধান। এখন আগের থেকে কিছুটা বাড়তি মাছের দাম। হুটহাট দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। সবকিছু দাম নিয়ন্ত্রণ রাখার জন্য সরকারকে খেলে আমার অনুরোধ। মাছ কোনোটাই 700-800 টাকা নিচে না, তরকারি দাম 100 টাকা নিচে না, তাইলে মানুষ কিভাবে বাঁচবে? ব্রয়লার মুরগিতে কিছুটা স্বস্তি থাকলেও সোনালী বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকায়। এর পেছনেও যুক্তির অভাব নেই বিক্রেতাদের। গত সপ্তাহ ব্রয়লার বিক্রি করছি আমরা 155 টাকা 50 টাকা, এই সপ্তাহ বেচতেছে 160 টাকা, পার কেজিতে দাম বাড়ছে 5 টাকা। হয়তো এই সপ্তাহে 10 টাকা মুরগির দাম কম হলে পরের সপ্তাহে 20 টাকা বাড়ছে। এটা আমাদের জন্য আসলে অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ডিমের বাজারে রয়েছে কিছুটা স্বস্তি। প্রতি ডজন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। চাল, ডাল ও মশলার বাজার এখনও উচ্চ মূল্যেই স্থিতিশীল রয়েছে। বাজারে কিছু পণ্যে স্বস্তি থাকলেও সার্বিকভাবে নিত্যপণ্যের উচ্চ মূল্যে ভোগান্তি কমছে না সাধারণ মানুষের। বাজার স্থিতিশীল রাখতে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন তারা। মার্কেন্টাইল ব্যাংকের 27তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি 31 ডিসেম্বর 2025 সমাপ্ত বছরের ব্যালেন্স শিট অনুমোদন করা হয়। 2025 সালের 31 ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইউপিএস হয়েছে 1.10 টাকা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ার প্রতিনিধ সম্পদ মূল্য NAVPS দাঁড়িয়েছে 24.35 টাকা। এছাড়া শেয়ার প্রতিনিধ অপারেটিং ক্যাশ ফ্লো NOCFPS হয়েছে 5.95 টাকা। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক। বিশ্ব MSME দিবস 2026 উপলক্ষে 7 জন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ৭ জন উদ্যোক্তাকে এ সম্মাননা দেয় প্রাইম ব্যাংক পিএলসি। রাজধানীর একটি হোটেলে প্রাইম ব্যাংক SME উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা 2026 শীর্ষক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। দেশের শতাধিক উদ্যোক্তা গ্রাহকের অংশগ্রহণে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন SME ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম হাসান সাত্তার। এছাড়া প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক M নাজিম চৌধুরী সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পার্টিকেল বোর্ড শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে সুপারবোর্ড। দেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র ব্র্যান্ড হিসেবে সুপারবোর্ড আন্তর্জাতিক E0 সার্টিফিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। টিকে গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান সুপার ফর্মিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেডের সুপারবোর্ড ব্র্যান্ডের এই নতুন উদ্ভাবন সকল মহলে প্রশংসা ও সমর্থন অর্জনে সর্বোচ্চ সীমা পেরিয়েছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলের নতুন উদ্ভাবন নিয়ে প্রতিষ্ঠানটির সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়। এতে টিকে গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার, আর্কিটেক্ট গোলাম নাসির, আবু সাইদ M আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ভিন্ন ভিন্ন কিউআরের ঝামেলা দূর করে এবার এক প্ল্যাটফর্মে আনতে দেশে চালু হলো বাংলা কিউআর। ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডেপুটি গভর্নর নুরুল নাহার। 1 জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। গ্রাহক পর্যায়ে এর সেবা ব্যবহারে কোনো চার্জ থাকবে না, তবে মার্চেন্ট পর্যায়ে সর্বোচ্চ 1.15% চার্জ নির্ধারণ করা হয়েছে। ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট যে মাধ্যমে ব্যবহার করুন না কেন, এক কিউআর কোডেই সম্পন্ন করা যাবে সকল লেনদেন। ক্যাশলেস অর্থনীতির পথে আরেক ধাপ এগিয়ে যেতে বাংলা কিউআর ব্যবহারে দেশব্যাপী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ক্যাম্পেইনে অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা ও ভোগ্যপণ্য প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে বসানো হয় অস্থায়ী স্টল। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা নগদ টাকার পরিবর্তে বাংলা কিউআর স্ক্যান করে কেনাকাটা করেন সেখানে। বাংলা কিউআর চালু হলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, খুচরা টাকার প্রয়োজন হবে না এবং শহর থেকে প্রান্তিক অঞ্চল পর্যন্ত ডিজিটাল পেমেন্ট আরও সহজ হবে। বাংলা কিউআর কোডের মাধ্যমে সব কেনাকাটা চলতে পারবে, অনেক সহজ হবে। কারণ ছোট ছোট টাকা অনেক সময় দেখা যায় যে চেঞ্জ দিতে পারে না অনেকেই, কিন্তু এখানে অ্যাকচুয়াল যে প্রাইস সেইটাই ডেবিট হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বলছে, বাংলা কিউআর ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সীমা না থাকায় ছোট কেনাকাটা থেকে বড় অঙ্কের লেনদেনও একই প্ল্যাটফর্মে করা যাবে। বর্তমানে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার জন্য আলাদা আলাদা কিউআর কোডের প্রয়োজন হলেও বাংলা কিউআর চালুর ফলে দূর হবে জটিলতা। ডিজিটাল ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কে যত বেশি লোক আমরা ইনকর্পোরেট করতে পারবো, যত বেশি লোক অন্তর্ভুক্ত করতে পারবো, আমাদের ইনক্লুসিভ অ্যাক্টিভিটিটা তত জোরদার হবে, তত ভাগ্যবান হবে। তো আমরা শুধু এখানে থেমে থাকবো না। আপনারা জানেন যে আমরা একটা ইন্টারঅপারেবল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেমের দিকে মুভ করছি। আগামী বছর থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন, কার্ড পেমেন্ট গ্রহণে যেখানে ব্যয়বহুল পয়েন্ট অফ সেল বা পজ মেশিন প্রয়োজন হয়, সেখানে বাংলা কিউআরের জন্য প্রয়োজন শুধু একটি কিউআর স্টিকার। আমাদের জন্য ইজি হয়েছে, কারণ ক্যাশে করলে অনেক গুণাগুণির অনেক ইয়ে থাকে, প্লাস অনেক চেকের ইয়ে থাকে। সো এই কিউআরের মাধ্যমে আমরা খুবই স্মুথলি ট্র্যাকটা রাখতে পারতেছি আর কি। গ্রাহকরাও খুব ইজিলি নিতে পারছে, তারা কিউ হয়ে প্রোডাক্টটা নিতে পারছে। আমাদের কাছেও কোনো ক্যাশ ডিল, ভাঙতি খুচরা টাকার কোনো হিসাব নাই। আমরা কিউআরের মাধ্যমে ইজিলি নিতে পারছি প্রসেস। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান গ্রাহকরা। হ্যাসেল ফ্রি ট্রানজ্যাকশন করলাম এবং ভেরি সিম্পল, ব্যবহার করে অনেকই স্বস্তি পেলাম আর কি। টোল প্লাজা থেকে শুরু করে যে অঞ্চলগুলোতে বাংলা কিউআর নেই, টোটাল অঞ্চলেই পেমেন্টটা করা যাবে। আগামী 1 জুলাই থেকে বাধ্যতামূলকভাবে চালু হতে যাওয়া বাংলা কিউআরকে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক বড় অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ প্রায় 2 বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার। 28 জুন থেকে এই ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
2024 সালের 5 আগস্ট দেশের সরকার পতনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয় ভারতের পর্যটক ভিসা। তবে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার দীর্ঘ প্রায় 2 বছর পর ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরুর পরপরই যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এসে সংবাদ সম্মেলনে ভিসা চালুর ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী। তারপরে বাংলাতে বলব। দীনেশ ত্রিবেদী বলেন, আগামী 28 জুন থেকে জমা দেওয়া যাবে ট্যুরিস্ট ভিসার আবেদন। জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা অব্যাহত রাখার কথাও জানান তিনি। এটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এই কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি। কথা হবে। নমস্কার, ভালো থাকুন। দর্শক, মুক্তবাজারে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসব ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।